সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ যে বক্তব্য দিয়েছে আমি তার পুরোপুরি বিরোধিতা করি এবং আমি ভয়ে এবং ভীত থাকতাম এবং কোনো কাজ করতে পারতাম না, কোথাও কোনো কিছু করতে পারতাম না। যাই হোক, আমি যে কারণে যে উদ্দেশ্যে গেছি সেটা হচ্ছে যে প্রকৃত ঘটনা জানা, বিটিআরের প্রকৃত ঘটনা কী ছিল জানা। এখানে আপনারা জানেন সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ যে বক্তব্য দিয়েছে আমি তার পুরোপুরি বিরোধিতা করি। কারণ মইনুল আহমেদ যদি সেই সময় ইচ্ছা করতেন, আমি বিটিআর সৈনিকদের মুখে যেটি শুনছি সেটা হচ্ছে যে একটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে যে 2008 সাল থেকে এটা পরিকল্পনা ছিল। 2008 সালের পরিকল্পনা। এখানে তারা এটা ঘটানোর জন্য বহুবার চেষ্টা করছে, বিদ্রোহ ঘটানোর জন্য কিছু লোক। এবং আজ দেখবেন 2009 তারিখের 2009-এর 16 ফেব্রুয়ারি থেকে তাপস সাহেবের সাথে মিটিং সৈনিকদের, সেটা তোরাবালি ডিএডি তোরাবালির বাসায় শুরু হয় সেই মিটিংগুলো। এই মিটিংগুলো গোয়েন্দা সংস্থা থেকে সে কি জানে নেই, এনএসআই থেকে জানে নেই, ডিজিএফআই থেকে সে জানে নেই, তারপরে বিডিআরের একটা গোয়েন্দা সংস্থা আছে আরএসইউ, তারাও সেগুলো কি তাদের জানায় নেই। 18 তারিখে সিপাহী জাকিরের কোচিং সেন্টারে তারা 7-8 জন বহিরাগত সহকারে মিটিং করে। 21 ফেব্রুয়ারি রিলিফ বিতরণ করা নিয়ে দাবি দাওয়া নিয়ে আলোচনা হয় তাদের বিভিন্ন জায়গায়। এবং ডিএডি তৌহিদের বাসায় একাধিকবার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে, এমপি তাপস সাহেবের সাথে এই 20 থেকে 25 জন যে ছিল বিডিআর সৈনিক এবং বহিরাগত কিছু ছিল, তারা বলছে যে স্যার এখানে 7-8 জন বহিরাগত ছিল, তাদের আমরা চিনি না, কিন্তু তারা বাংলা হিন্দি দুই ভাষায় কথা বলে। তো আমি মামলার সূত্রে তাদের সাথে যখন মিশছি তারা তখন আমাকে জানাইছে। তো সেখানে অনেকবার মিটিং হয়। আমাদের ঘটনার কথা ছিল 24 তারিখ সাধারণ সকল বিডিআর সৈনিকরা 24 তারিখে এটা বলতে চাইছিল যে প্রধানমন্ত্রী আসার পরে তাকে জিম্মি করে, তাকে নিয়ে তাকে আটকে আমরা কোনো হতাহত করবো না, আমরা তাকে চারিদিকে ব্যারিকেড দিয়ে আমরা দাবি দাওয়া আদায় করব। সাধারণ আইনজীবীরা এটা হত্যা বা এই গুণের সঙ্গে ছিল না, কিন্তু তারা বলতেছে স্যার 20-25 জন যে সারা সবসময় মিটিং করছে আওয়ামী লীগের সাথে বা ইয়ের সাথে নেতৃবৃন্দের সাথে এমপিদের সাথে এবং বারবার যারা মিটিং করছে তারাই এবং আরও কিছু বহিরাগত তারা এই 24 তারিখের ব্যাপারে তারা কোনো ঘটনা। আমার দাবি হচ্ছে যে মইনুল আহমেদ যেটা বলছে যে আমি অর্ডার দিয়েছি, আমি বলেছি, আমি এটা নির্দোষ হিসাবে সে নিজেরা প্রতিষ্ঠা করতে চেয়েছে। আমি বলতে চাচ্ছি যে সৈনিকদের মুখে যেটা শুনছি 9টা 9:30 যখন শুরু হয় গোলাগুলি, শাকিল সাহেব যখন মারা যায় সেই 9:30টার সময় নিউ মার্কেটের যে গেটটা ছিল সেই গেটটা র্যাব আইসা অবস্থান নিয়েছে। তারা ভিতরে ভীত এবং তারা এই আর্মির এবং র্যাবের ভয়ে তারা সকলে বাইরে হয়ে যাওয়ার জন্য প্রস্তুত এবং ওই 25 জন এবং বহিরাগত তারা তাদের বাইরে হতে দিবে না, এরকম একটা পরিস্থিতি। ইন দ্য মিন টাইম ওইখানে যদি 10টার মধ্যে একটা ইয়ের গাড়ি মানে গেটের সামনে সেনাবাহিনীর গাড়ি এইসব থাকতো, একটা ট্যাঙ্ক এবং র্যাবকে অর্ডার দিত এবং 40 থেকে 45 জন অফিসার সেখানে বাঁচাতে পারতো এবং এত মেসাকরা হয় না, কোনো গোলাগুলি লাগলো, শুধু একটা গাড়ি আসলে ওইখানে তারা বলতেছে স্যার যদি আসতো আমরা সবাই পলাই যেতাম, আমরা পলাই গেলে এই খুনিরাও পলাই যেত। তো ওই মুহূর্তে আবার ওই 25 জনটা বলতেছে উপরের মহলে সরকারের সবার সাথে সেনাবাহিনীর উপরের মহলে আমাদের লোক, আমাদের সাথে তাদের কথা হয়েছে, তারা এখানে কেউ সৈনিক পাঠাবে না, কিছু পাঠাবে না, আপনার আমাদের সাথে আসেন, নাহলে আপনাদের গুলি করবো। আমার দাবি হচ্ছে যে সাবেক সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য সঠিক নয় এবং তিনি চেষ্টা করলে এবং সরকার চেষ্টা করলে এইসব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদেরকে বাঁচাইতে পারতেন। মূলত পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যেটা নাকি বহিরাগত যারা ছিলেন, এখানে এটাই আমার প্রতীয়মান হয় যে আমাদের সার্বভৌমত্ব এবং দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসারদের হত্যা করার উদ্দেশ্য এই ঘটনাটা ঘটিয়েছে। আমি আর তীব্র নিন্দা জানাই এবং প্রকৃত এই ঘটনার সাথে জড়িত যারা এবং সাবেক সেনাপ্রধান সহকারে সরকারের প্রধানমন্ত্রী এবং নানক তাপস আরও অন্যান্য যারা জড়িত আছে প্রত্যেকের বিচার দাবি করে আমি আমার এই বক্তব্য শেষ করছি।